হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? শুরু করছি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা গল্পের 15তম পর্ব। বাংলাদেশ। এহসান মঞ্জিল। নীলাতে চোখের পাতা স্থির রাখতে পারছিল না। করিডোরে অন্ধকারে গা ছমছমে পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠেছে। বেসমেন্টের গভীর থেকে আসা চিবিয়ে খাওয়ার শব্দটা এখন এতটাই ঘন যে মনে হয় প্রতিটা চিবানোর দাঁতের ফাঁক গলে সরাসরি তার বুকের ভেতর ঢুকে যাচ্ছে। ভেতরে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে নীলাদ্রির শরীর কাঁপতে লাগলো। চারপাশ নিস্তব্ধ, শুধু সেই ভয়াল শব্দের প্রতিধ্বনি। কপালে ঠান্ডা ঘাম জমে উঠেছে। ছোট ছিদ্রতার কাছে মুখ নিয়ে উকি দিতেই চোখ বিস্ফোরিত হয়ে গেল। অন্ধকার ঘরের ভেতরটা রক্তে ভিজে আছে, যেন মেঝে নয়, লালচে নদীর ঢেউ বইছে। সেই রক্তে ভেতরে মাথা গুজে এক বিকট চেহারায় মানুষ সদৃশ প্রাণী মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মাংসের তন্তদাঁতের ফাঁক থেকে টেনে বের হচ্ছে, রক্ত ঝরে পড়ছে তার চিবুক বেয়ে। সে কোনো প্রাণী নয়, তাকে নীলাদ্রি চিনে। আলিয়াজ সে। হ্যাঁ, সে আলিয়াজ। কিন্তু সে এখানে কি করে? তবে কি আফ্রিদি হোসেন তাকে মারেনি, বন্দি বানিয়ে রেখেছে এত বছর ধরে? এক মুহূর্তের জন্য মনে হলো আলিয়াজের আলিয়াজের চোখ নীলাদ্রির দিকেই উঠেছে। লালচে রক্তাভ দৃষ্টি অন্ধকার ভেদ করে ছিদ্রের ওপরে তাকিয়ে আছে। বুকের ভেতরটা যেন থেমে গেল নীলাদ্রির। মনে হলো হৃৎপিণ্ড ছিঁড়ে বেরিয়ে আসবে। এই বুঝি ধরা পড়ে গেলাম। দরজার পেছনে সেই ঘরটা যেন এক ভয়ঙ্কর নরখাদক কসাইখানা, আর নীলাদ্রি এক অনাহত সাক্ষী। ওয়াও ওয়াও ওয়াও, আফ্রিদি হোসেন শেষমেশ এই কাজটা করেছে। জিনিয়াস ব্রো, তোমার মতো মনস্টার আর একটা হতে পারে না। যেটা অন্যরা পারেনি সেটা তুমি ঠিকই করেছো। নীলাদ্রি দ্রুত বেসমেন্ট থেকে বেরিয়ে এলো। সিঁড়ির কাছে আসতেই কারো পায়ের শব্দ কর্ণস্পর্শ করলো তার। ভাইয়া, ফাহমিদা। থামতে হলো নীলাদ্রিকে। ফাহমিদা তার নিকটে এগিয়ে এসে শুধোয়, এত রাতে তুমি এখানে কি করছো ভাইয়া? নীলাদ্রি এগিয়ে এদিক ওদিক তাকিয়ে ভারী কি কণ্ঠে বলল, এখন কি তোকে কৈফিয়ত দিতে হবে? না না, তেমনটা নয়, আমি জাস্ট আস্ক করলাম। নীলাদ্রি সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলল, গো টু স্লিপ, ওকে। ফাহমিদা স্নান মুখ করে নিজের রুমের দিকে এগিয়ে গেল। নীলাদ্রি চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দে ভাসছে। যেটা প্রয়োজন ছিল অবশেষে সেটা হতে চলেছে। আজ ঠিক 2 দিন ধরে আলিফ নেই। নাজমা খাতুন নিজের মানসিক ভারসাম্য হারিয়েছেন বলতে গেলে। এদিকে বড় ছেলেটার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। ছোটটা কোথায় আছে, কি করছে কেউ জানে না। ভাইটা কেউ একজন মেরে ফেলেছে। আবার তার মায়ের অবস্থাও খারাপ। আলিফের কবরের পাশে আইঢাই করে বসে আছে নাজমা খাতুন। বিড়বিড় করে কবরের মাথার ওপর মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আব্বা, বাজান দেখ, আমি আইছি তোর কাছে। সবাই কইতাছে তুই নাকি আমাগো ছাইরা চইলা গেছোস। আম্মা কিন্তু বিশ্বাস করে নাই। দেখ, আমি তোর কাছে আইছি ফিরা। এইবার আর কোথায় যাবো না, ঠিক আছে? তুই ঘুমা বাজান, তুই শান্তির ঘুম দে। আকাশ ফেটে বৃষ্টির ফোঁটা টুপটাপ করে ছুঁয়ে যাচ্ছে মাটি। মায়ের কান্না বুঝি আজ আকাশটাও কাঁদতে চাইছে। দুজনের চোখের পানি মিলেমিশে একাকার। টুপটাপ করে আঁখি হতে শুরু করেছে অশ্রুজল। 2 হাতে শাড়িটা দিয়ে কবরটা ঢেকে নেওয়ার চেষ্টা করেন তিনি। বাজান, তুই চিন্তা করিস না, আমি আসি তো, তোরে ভিজাইতে দিমু না। এই পাগলি মাটার আহাজারি বুঝি কেউ শুনল না। ছেলের কবরের পাশে দাঁড়িয়ে রইলেন তিনি। আঁচল মেলে দিয়েছেন কবরের ওপর। থাইল্যান্ড, আমার পা ব্যথা করছে। আমার ভালো লাগে না, পায়ের ব্যথা ভালো লাগে না। ঘুমের মধ্যে বিড়বিড় করছে ন্যান্সি। পায়ের ব্যথায় হাঁসফাঁস করছে ন্যান্সি। বিছানায় শুয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। 2 বার ঘুম ভেঙে শুধু মাত্র তার পায়ের ব্যথার কারণে। আফ্রিদ উঠে বসলো। ঘুম জড়ানো চোখে তাকায় ন্যান্সির মুখ পানে। আলগোছে ড্রিম লাইটটা অন করে দেয়। 2 পা টেনে তুলে নিজের কোলে ধীরে ধীরে মালিশ করতে শুরু করে। পরক্ষণে হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে বাম নিয়ে নিল। হাতে মেখে মোলায়েমভাবে পা জোড়া টিপে দিতে ব্যস্ত হলো। ঘুমন্ত ন্যান্সি আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। আফ্রিদ আর ঘুমায় না, চুপচাপ এক পা থেকে আরেক পা মালিশ করে দেয়। ঘুমন্ত স্নিগ্ধ মুখখানি আর তার শান্তির জায়গা। কিছুক্ষণ পর মুখ নামিয়ে ন্যান্সির কপালে আলতোভাবে চুমু খেলো। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কোনো একদিন নিশুতে রাতের আধারে আমি তোকে ভীষণ ব্যথা দেবো অ্যাঞ্জেলিনা। একটু শুয়ে নিস, ঠিক আছে? সেদিন রাগ করিস না, বোকা মাতারি আমার।
আফরিদ ঠোঁট কামড়ে হাসলো। তার তার ভাবলেই গা শিরশির করে। কীভাবে এই বান্দিকে ব্যথা দেবে ভাবলেই দম বন্ধ হয়ে আসে। ভোরের দিকে ঘুম জড়ানো চোখে তাকায় ন্যান্সি। পায়ের কাছে বসা লোকটাকে দেখে অবাক হয়। অভ্যন্তরে ঝড় বয়ে যায়। শীর্ণতনু কেঁপে উঠল সহসা। চোখে মুখে অদ্ভুত ব্যাকুলতা। এ পুরুষ কি অর্ধরাত অবধি তার পা টিপছিল? ব্যাকুল ভঙ্গিতে উঠে বসল ন্যান্সি। নির্মল কণ্ঠে শুধোয়, আপনি জেগেছিলেন এতক্ষণ ধরে? আফরিদ পিটপিট করে ন্যান্সিকে দেখছে। আচানক ন্যান্সি সতর্ক ভঙ্গিতে বলে, দেখুন, উল্টাপাল্টা কিছু ভাববেন না। আপনি কিন্তু বলেছেন আপনি আমাকে হার্ট করবেন না কোনোভাবেই। আফরিদ 32 পাটি দাঁত দেখিয়ে হেসে বলল, বিশ্বাস করব, আমি তোকে লাল কালারের ভালোবাসি। তোকে একদম কষ্ট দেব না। ন্যান্সির বোকার মতো তাকিয়ে আছে। লাল কালারের ভালোবাসা মানে কি? 1 মিনিটে লাল কালারের ভালোবাসার মানে কি? 1 মিনিট লাল কালার ভালোবাসার মানে কি? আফরিদ চওড়া হেসে বলল, ভালোবাসা অনেক কালারের, লাল, নীল, হলুদ, কালো। কিন্তু আমি তোকে কড়া লাল আর কালো কালারের ভালোবাসি। সময় হলে বুঝবি। ন্যান্সি বিস্ময় বাড়ল। এ কেমন আজব কথা! কালো, লাল, তাও আবার কড়া কালারের। আফরিদ গম্ভীর হলো হঠাৎ। দৃঢ় কণ্ঠে বলল, ব্যথা কমেছে? ন্যান্সির বাথরুমের মতো মাথা দোলায়। চট করে ঝড়ের বেগে তুলতুলে দেহটার ওপর চড়ে বসলো আফরিদে হোসেন। ক্ষণিকের জন্য থমকে গেল ন্যান্সি। বোঝার চেষ্টা করলো নিজের অবস্থান। যখন বুঝতে পারল, লালচে আভায় রঙিন হলো কপাল জোড়া। মাদকতার নেশা কণ্ঠে আওড়ালো, এখন একটু আমি ঘুমাই, ঘুম পাচ্ছে। আফরিদ প্রত্যুত্তর শোনার অপেক্ষা করল না। গলদেশে মুখ ডুবিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। অদূরে দেয়ালে টাঙালো ঘড়িটা এক নজর দেখে নিল ন্যান্সি। এতক্ষণ ধরে সে ভেবেছিল বোধহয় মধ্যরাত, অথচ এখন তো সকাল হতে চলল। অবাক হলো ন্যান্সি। বড় আশ্চর্যের বিষয় এটা। আফরিদে হোসেন এর কত রূপ! সকাল 7টা ছুঁই। কাইটানকে নিয়ে সুইমিং পুলের কাছে বসে আছে ন্যান্সি। কোথা থেকে ছুটে এলো ঈশানের বিক্ষিপ্ত মুখশ্রী দেখে বক্ষস্থলে ঝড় উঠল ন্যান্সির। ভাইয়া, এটা কি করে হলো? আপনার এই অবস্থা কেন? নিরুত্তর নিশান। ন্যান্সি দ্রুত কাইটানকে রেখে উঠে এলো। কপাল পেয়ে রক্ত বের হচ্ছে ঈশানের। দ্রুত ঈশানকে ড্রয়িং রুমে নিয়ে গেল ন্যান্সি। তাকে সোফায় বসিয়ে রেখে হন্তদন্ত পায়ে ওপরের রুমে গিয়ে ফার্স্ট এইড বক্স খুলতে লাগলো। ঘুমটা হালকা হয়ে এসেছে আফরিদের। ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই দেখতে পেল ব্যস্ত হাতে কিছু একটা খুঁজে চলেছে ন্যান্সি। হাড় ভাঙা পরিশ্রম করছে মনে হচ্ছে আফরিদের। জিম ধরা মাথা নিয়ে ধীরে ধীরে উঠে বসলো সে। কোকড়ানো ঢেউ খেলানো চুলগুলো এলোমেলো হয়ে আছে। হাতের সাহায্যে আরও খানিকটা এদিক ওদিক করে দিল চট করে। হোয়াট আর ইউ ডুইং অ্যাঞ্জেলিনা? হাত জোড়া থামলো ন্যান্সির। পরক্ষণেই বুক ধরফুরিয়ে উঠে রমণী। তেরাঙ্গা চোখে তাকায় আফরিদের সদ্য ঘুম ভাঙা মুখশ্রীর দিকে। কি স্নিগ্ধ, কি মায়াবী এই মুখশ্রী! অন্তরের পীড়ায় তনু জ্বলে ওঠে তার উপর এই ঘুম জড়ানো কণ্ঠস্বর। সবটাতে কেমন ঘোর লাগা অনুভূতি। মস্তিষ্কে ঈশানের কথা ভাবতেই আবারও ব্যস্ত হয়ে গেল ন্যান্সি। দ্রুত ফার্স্ট এইড বক্স নিয়ে নিচে ড্রয়িং রুমে চলে যায়। আফরিদ ভ্রু বাঁকালো। ফার্স্ট এইড দিয়ে কী হবে? দুশ্চিন্তায় পিষ্ট হওয়ার মস্তিষ্ক আচানক চমকে ওঠে। কোথাও কিছু হয়নি তো ওই মেয়ের? পৈশাচিক মস্তিষ্ক আর ভাবতে পারল না। দ্রুত বেড ছেড়ে দৌড়ে গেল নিচের দিকে। আপনার এটা কি করে হলো ভাইয়া? স্যাভলন তুলে দিয়ে ধীরে ধীরে কপালটা পরিষ্কার করতে করতে শুধোয় ন্যান্সি। ঈশান খিচিয়ে চোখ বুজে নিল। ব্যথা কিলবিল করছে। তুলো ছুঁয়ে রেখে দাঁতে দাঁত চাপছে ন্যান্সি। নিশ্চয়ই প্রচণ্ড ব্যথা হচ্ছে। কি হলো বলুন ভাইয়া? ঈশান ঘাবড়ে গেল। এখন কথাগুলো বলবে নিশ্চয়ই, মার খাবে আফরিদের হাতে। আসলে ম্যাম, ওই বস জানে সব। ব্যথা পেয়েছে নিজের, আর কিভাবে ব্যথা পেল সেটা বলল। সেটা নাকি বস জানে? রাগান্বিত চোখে তাকালো ন্যান্সি। চুপচাপ ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করতে লাগলো। সিঁড়ি বেয়ে নিচে আসছে আফরিদ। এক হাত ট্রাউজার পকেটে ঢুকিয়ে রাখলো। কি বে আবুলের নাতি, শেষমেশ আমার বউটারে দিয়ে নিজে সেবা করাচ্ছিস? আফরিদের এহেন কথায় মুখ ভার হলো ঈশানের। বস চাইলে তো আমার বিয়েটা করিয়ে দিতে পারেন। কতদিন সিঙ্গেল মরতে হবে? গায়ে মানে না আপনি মুরদ। শক্ত কম না বইয়ের? ভাইয়ার এই অবস্থা কেন? ন্যান্সির কথায় ড্রয়িং রুমের পরিবেশটা কেমন শান্ত হয়ে গেল। আফরিদ এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে একটা আপেল তুলে নিল। সেটা মুছে কামড় বসাতে বসাতে বলল,
আমি ওদের দিয়ে থাইল্যান্ডের সব মশা সংগ্রহ করাচ্ছি। খুব শীঘ্রই মশা বেছে বড়লোক হব। ওষ্ঠজোড়া ফাঁক হয়ে এলো ন্যান্সির। ও রিয়েলি? আচ্ছা আফরিদ, আমার মুখে কি লেখা আছে আমি বোকা? ন্যান্সির মুখ ঘুরিয়ে ঘুরিয়ে অদ্ভুত ভঙ্গিতে কথা বলায় ঠোঁট কামড়ে হাসল সে। না আমার পরাণ, আপনার মুখে বোকা লেখা নেই। আপনার মুখে লেখা আছে আফরিদের সহজ সরল বউ নিতাম্বানি। এই লোকটা আজগুবি কথা শুনে শুনে বিরক্ত সে। একটা মানুষ এতটা আজাইরা কথা কিভাবে বলতে পারে? সে তো আগে দেখেনি, তবে হয়তো এখানে দেখা মিলছে। আফরিদ নির্বিকার কণ্ঠে ঈশানের উদ্দেশ্যে বলল, ঈশান ফ্লাইট রেডি কর, বাংলাদেশ ব্যাক করব। আরেক দফা অবাক হলো ন্যান্সি। তবে এখানে কেন এসেছিল? আর সেদিন ন্যান্সিকে ওইভাবে একা রেখে প্রায় 3-4 ঘন্টার মতো উধাও হয়েছিল। মস্তিষ্ক জুড়ে একটা প্রশ্ন বিচরণ করছে, আফরিদে হোসেন কে? বাংলাদেশ। সকাল সকাল একসাথে খেতে বসেছে পুরো পরিবার। তন্নি আইঢাই করছে সে কখন থেকে। মামুন হায়দার মেয়ের ভাবভঙ্গি দেখে সন্দিহান কণ্ঠে শুধোয়, কি হয়েছে তন্নি, তুমি খাচ্ছ না কেন? তন্নি শুকনো ঢোক গিলে বলল, বাবা আমাকে বোধ হয় একবার ঢাকা যেতে হবে। ঢাকার কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আফিয়া হায়দার। দাঁত পিষে বলে, ঢাকা কোন দুঃখে? তন্নি এই ভয়েই ছিল তার মা ঢাকার কথা শুনলেই রেগে যাবে। আসলে মেয়ে আমার ট্রান্সফার সার্টিফিকেটটা আনতে হবে। এত কিছু চক্করে মেয়ের পড়াশোনার কথা ভুলেই বসেছেন মামুন হায়দার। আফিয়া হায়দার বলে ওঠেন, এগুলো ছাড়া কি তোমায় ভর্তি হওয়া যায় না? মামুন হায়দার নিরেট কণ্ঠে বললেন, চুপ কর আফিয়া। শোনো তন্নি, তুমি তৈরি থাকো, আমি কয়েকদিনের মধ্যেই ঢাকা নিয়ে যাব তোমাকে। খাওয়া শেষ করে টেবিল ছেড়ে উঠে গেল মামুন হায়দার। আফিয়া হায়দারও আর থাকলেন না, স্বামীর পিছু পিছু রুমে চলে গেলেন। সন্দিহান দৃষ্টিতে তাকালো তন্নি। পরিবারে কি চলছে কিছু মাথায় ঢুকছে না তার। ঝটপট হাতটা ধুয়ে ফেলল সে। তড়িঘড়ি করে ভেতরের রুমের দরজার কাছে দাঁড়ায় ভেতরে আলোচনা শুনতে। আফিয়া হায়দার তিরিক্ষি মেজাজে বলে ওঠেন, তুমি কেন রাজি হলে আবার ঢাকা যাওয়ার জন্য? ওই আফরিদে হোসেন কি তোমাকে ছেড়ে দেবে? যদি ধরতে পারে তাহলে আজই জবাই করবে। মায়ের মুখে এমন ভয়ানক কথা শুনে অন্তরাত্মা কেঁপে উঠল তন্নির। সে অঙ্ক মেলাতে পারে না। আফরিদে হোসেন এবং মাইমুন হায়দার, ওদের মধ্যে সম্পর্কটা কি? তাদের মধ্যে কি এমন গোপন রহস্য লুকিয়ে আছে? মামুন হায়দার ভারী কণ্ঠে বলে ওঠেন, ও আমার কিছুই করতে পারবে না। ভুলে যাচ্ছ ইলহাম আছে আমাদের জন্য। তীব্র ক্রোধে মস্তিষ্ক জ্বলছে আফিয়া হায়দারের। দেখছি কত আছে, সে তো ওকেই তুলে নিয়ে গেল। আরও একটি প্রশ্ন, ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা জড়িয়ে আছে এই ব্যাপারে, কিন্তু ঘটনাটা কি? কোন সত্য রয়েছে এই তিনজনের জীবনে? কাইটানকে নিয়ে বসে বসে নুডলস খাচ্ছে ন্যান্সি। চোখ দুটো তার সামনের বড় টিভির স্ক্রিনে স্থির হয়ে আছে। কটেজে ঢুকে স্যুট খুলে ন্যান্সির মুখের ওপর ফেললো আফরিদ। নাক মুখ কুচকে নিল ন্যান্সি। ছি, কি ঘামের গন্ধ! ইয়াক, আপনার স্যুটে ঘামের গন্ধ! আল্লাহ মালুম শরীরে কত গন্ধ হবে। কথাটা বোধহয় পছন্দ হলো না আফরিদের। নিরুদ্বেগভাবে এগিয়ে গেল ন্যান্সির, মুখটা নিজের পেটের সাথে চেপে ধরল। ন্যান্সি যেহেতু বসেছিল, তার সামনে লম্বাটে লোকটা এসে দাঁড়ায়। নাক মুখ কুচকে নিল ন্যান্সি। আফরিদ ঠোঁট কামড়ে হেসে ফেলল। একদিন তো শরীর থেকে আমার জন্যে ঘাম বেরোবে, আর আমার ঘামে ভিজে জুবুথুবু হবি, সেই জন্য অভ্যাস কর। ন্যান্সি খামচে দিল আফরিদের পেটে। বেয়াদব লোক। আফরিদ 2 আঙ্গুল দিয়ে কাইটানকে তুলে নিয়ে ফেলল। বিড়বিড় করে বলল, শালা লুচ্চা, সবসময় আমার বইয়ের সাথে চিপকে থাকে। ন্যান্সি আর নুডলস খেলো না, সেগুলো টেবিলের ওপর রাখতে যায়। ততক্ষণে কাইটানকে অগ্নিদগ্ধ দৃষ্টিতে পরখ করে আফরিদ শাসানোর সহিত বলে ওঠে, এই তো লজ্জা করে না আমার বইয়ের আশেপাশে ঘুরতে? এত কথা বলি তবুও লজ্জা অবধি নেই। একদিন তোকে বিষ খাইয়ে দেব, এরপর মজা বুঝবি, শালা বিলের বাচ্চা। আফরিদ পরক্ষণেই আফসোসের সুরে বলল, তোকে বলে কি লাভ? বউয়ের ঘরের বউ আমার 3 কেজি ওজনের বাচ্চা বদলে তোকে নিয়ে বসে থাকে। আফসোস, আফরিদে হোসেনের লাভ লস কিছুই নাই। কাইটান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আফরিদের দিকে। আফরিদ চোখ রাঙায় চুপসে গেল মুহূর্তেই। ন্যান্সি বাটি রেখে এসে কাইটানকে তুলে নিল। আফরিদ টিভির দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল, আঞ্জু ড্রেস বের কর, শাওয়ার নেব আমি। ন্যান্সি যেতে গিয়েও দাঁড়িয়ে গেল। আফরিদ ওর দিকে তাকাতেই মুখ ভেঙচে দিল। আফরিদ নিরুদ্বেগভাবে তাকিয়ে আছে। এত বেয়াদব হলো কবে থেকে? পার্কিং ডান। নিজের জামাকাপড়গুলো ভাঁজ করে লাগেজে তুলছে ন্যান্সি। এমন সময় আফরিদের কণ্ঠস্বর শুনে দরজার দিকে তাকালো।
ফরমাল লুকে দাঁড়িয়ে আছে সে, চমৎকার দেখাচ্ছে। স্বভাবসুলভ শার্টের প্রথম দুটো বোতাম খুলে রাখা হয়েছে। ন্যান্সি মিনমিনে গলায় বলল, আমরা কি ফ্লাইটে যাব? আফরিদ অথর্বাকে হাত উঁচিয়ে দেখালো। প্রাইভেট জেট। ন্যান্সি ভেবে পায় না আফরিদ সত্যি এত বড় লোক। হয়তো না হলে কি কারো প্রাইভেট জেট হতে পারে? থাইল্যান্ড আসার সময় প্রাইভেট জেট করে এসেছে, কিন্তু কাল যে বলল ফ্লাইট রেডি করতে। ন্যান্সি উঠে দাঁড়ালো। সে আগে থেকেই তৈরি। কয়েকটা জিনিস ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছে। বাকিগুলো কেয়ারটেকারকে দিয়ে গুছিয়ে ইতিমধ্যে গাড়িতে তুলে দিয়েছে আফরিদ। ন্যান্সি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। মুখ টানছে তার। সকাল থেকে একটুখানি ক্রিম অবধি লাগায়নি। হাতের তালুতে ক্রিম নিয়ে আলগোছে মুখে মেখে ফেললো। ততক্ষণে আফরিদ চলে এলো তার অতীব নিকটে, কিন্তু তার পূর্বেই ফোনটা বেজে উঠল কর্কশ শব্দে। বিরক্তে কপাল ভাঁজ পড়ল আফরিদের। ওপর পাশে মানুষটি কি বলল জানা নেই, তবে তার প্রত্যুত্তরে আফরিদ বিড়বিড় করে বলল, পুরো রাজ্য কন্ট্রোল করি আমি। বাকিটা বলার পূর্বেই ন্যান্সির কথায় পিঠে বলে উঠল, আর আপনাকে কন্ট্রোল করি আমি, ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা। আফরিদ আশ্চর্য হলো বটে, ফোন নামিয়ে রাখলো। কথাটা চালানোর প্রয়োজন বোধ করলো না। প্রসঙ্গ কণ্ঠে বলল, নাইস। আফরিদ হেঁটে ঠিক ড্রেসিং টেবিলের সামনে আসে। ন্যান্সি আপদ দৃষ্টিতে তাকালো তার দিকে। আফরিদ কোমর পেঁচিয়ে নিজের খুব কাছে টেনে আনলো তাকে। গলার ভাঁজে নাক গুজে লম্বা একটা নিঃশ্বাস টেনে নিল। জড়ানো কণ্ঠে ফিসফিস করে বলল, আমার তোকে রেপ করতে ইচ্ছে করছে। ন্যান্সি নির্বোধ হলো। থতমত খেয়ে আফরিদকে ঠেলে দিল। কে বুঝি এতটা খারাপ হয়? এই লোকটার মুখ এত খারাপ কেন? সব সময় এসব বলতে থাকে কেন? ইস, কি নির্লজ্জ। ন্যান্সির আগে ফুসফুস করে বলল, আপনি ভীষণ খারাপ, লাগাম নেই মুখে। আফরিদ হাসলো। বুড়ো আঙুল দিয়ে ন্যান্সির নিচের ঠোঁটে চাপ প্রয়োগ করলো। তোর কি মনে হয় বান্দি, আমার কি এটা করা উচিত? ন্যান্সি শুকনো ঢোক গিলে বলল, আমি জানি আপনি কখনোই এমন করবেন না। আফরিদ আশ্চর্য ভঙ্গিতে ভ্রুচিয়ে শুধোয়, এত বিশ্বাস? ন্যান্সি ওপর নিচ মাথা দোলায়। আফরিদ মুখ নামিয়ে আনে ন্যান্সির ঠোঁটের কাছে। ওই নীলাভ মণিজোড়ায় দৃষ্টি নিবদ্ধ হলেই বশীভূত হয় ন্যান্সি। আজকেও তাই হলো। ঠোঁট ছুঁই ছুঁই দূরত্বে থমকে ছিল মুহূর্তটা। ন্যান্সির গাল বেয়ে উষ্ণ নিঃশ্বাসের ঢেউ নরম কুয়াশার মতো ছড়িয়ে পড়েছে। পিটপিটে দৃষ্টিতে সে তাকিয়ে আছে আফরিদের মুখের দিকে। সিগারেট পোড়া কঠিন ঠোঁট, তবুও অদ্ভুত আকর্ষণীয়। ফিসফিসে ঘোরমাখা স্বরে আফরিদ ঝুঁকে এসে জিজ্ঞেস করল, শ্যালাই? ন্যান্সির দৃষ্টি একবার তার ঠোঁটের দিকে থেমে গেল। বাধা দেওয়া উচিত। এইভাবে সে সামান্য পিছু হটতেই আফরিদের বলিষ্ঠ বাহু তার কোমর জড়িয়ে নিল। শরীরটা হালকা দুলে ওঠে, আবার নিখুঁতভাবে আশ্রয় পেল তার বুকে। আঞ্জু, ক্যান আই টেস্ট ইউর লিপস? তার কণ্ঠে যেন দহন আর কোমলতার অদ্ভুত মিশেল। ন্যান্সির চোখের পাতা কাঁপতে লাগলো। শীত দ্বারা পেয়ে নেমে এলো শীতল কাঁপন। হাতের তালু ভিজে উঠল অকারণ উত্তেজনায়। শুকনো ঢোক গিলে সে কোনো মতে উচ্চারণ করতে চাইল, আমাদের দেরি। বাকিটুকু উচ্চারণের আগে আফরিদের ঠোঁট তার ঠোঁটকে পুরোপুরি গ্রাস করলো। ন্যান্সির চোখ হালকা বুজে এলো। শ্বাস থমকে গেল। আফরিদ যেন নিজের সমস্ত অস্থিরতা, সমস্ত আকুলতা ঢেলে সেই চুম্বন একবারে ওপরের ঠোঁট আর একবার নিচের দিকে গভীর আদরে চুষে নিল। অন্য হাতটি আলতো করে নেমে এলো ন্যান্সির উদরের কাছে। তার শার্টের কাপড় মুঠো করে ধরল মেয়েটার নিয়ন্ত্রণহীন অনুভূতি। চুম্বন ধীরে ধীরে গাঢ় হচ্ছে, নিঃশ্বাস জড়িয়ে যাচ্ছে। ন্যান্সির বুক ওঠানামা করছে প্রবল টানে। লজ্জায় চোখ মেলতে পারছে না সে। আফরিদের উন্মত্ত স্নেহমাখা আলিঙ্গনে যেন নিজের গলে যেতে অনুভব করছে। এ বেলায় লজ্জায় হাঁসফাঁস করছে ন্যান্সি। চুম্বনের উষ্ণতা এখনও ঠোঁটে লেগে আছে। ঠিক তখনই আফরিদ তার ঠোঁট ছেড়ে মুখ নামিয়ে আনলো ন্যান্সির গলদেশে। উন্মাদ প্রেমিকের মতো ক্ষুধার্ত স্পর্শ, তীব্র আর কোমল দুটোরই নিখুঁত মিশেল। আরও একটুখানি এগোতেই ঠক ঠক দরজায় হঠাৎ কড়ানাড়া শব্দ, সেই সাথে ঈশানের চিরচেনা চিৎকার, বস গাড়ি রেডি, চলু। বাকিটা শেষ করার আগে ঈশান থমকে গেল। সামনে দৃষ্টি দেখে তার চোখ প্রায় হা হয়ে উঠল। এবারেও সে দেখে ফেলেছে। মুহূর্তেই মুখের রং পাল্টে গেল তার। মনের মধ্যে যেন স্বর্গনরক একাকার। শেষ, বস এবার আমার আত্মার মাগফিরাত শুরু করে দেবে। ঈশানের হঠাৎ এমন আগমনে ন্যান্সি চমকে দূরে সরে গেল।
বুক ওঠানামা করছে তার লজ্জা আর অদ্ভুত স্পর্শের পরোয়া মিলেমিশে কাঁপছে সমগ্র দেহ। আফ্রিদ প্রচণ্ড বিরক্ত। এক মুহূর্ত দেরি না করে পা থেকে জুতো খুলে সরাসরি ছুঁড়ে মারল ঈশানের পায়ে। রাগে দাঁত চেপে বলল, তুই দাঁড়া আবার তোরে আমি। ঈশান হাত তুলে কাঁপা গলায়, আই এম সরি বস, ইটস ইয়োর এ মিস্টেক, ইট ওয়াজ এ মিস্টেক। নিজেই বিয়ে করতে পারিসনি বলে ঠিক করেছিস আমার বাসর করতে দিবি না, তাই তো? আমি তোকে চিরকুমার রাখবো রে সাবর্ণাতি। আর দেরি নয়, পিঠ বাঁচাতে এক দৌড়ে দিয়ে পালালো সে। ন্যান্সি দাঁড়াতে পারল না আর, চোখ নিচু করে ধূপধাপ পা ফেলে সিঁড়ির দিকে নেমে যেতে লাগলো, যেন নিজের শ্বাসটাকে বিশ্বাস করতে পারছে না। আফ্রিদ কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর ধীরে হাত তুলে নিজের ঠোঁট ছুঁল। হালকা হাসি টেনে ফিসফিস করে বলল, ইস, একটু আগেই তো এই ঠোঁটের ভাজা ছিল আমার জানকি বাচ্চার লিপস। আফ্রিদ ভাবুক হলো, বিড়বিড় করে আওড়ালো, না, এবার মনে হচ্ছে মেয়েটার হাত পা বেঁধে করে ফেলতে হবে। শুধু হাত পা নয়, সাথে মুখও। ওর চিৎকার শুনলে ইহজীবনে বাসর হবে না, দরকার হলে নিজের কানেও তুলো ঢুকিয়ে ফেলবো। তবুও আসল কাজ করতেই হবে। তুই মাফিয়া কিং আফ্রিদ হোসেন রে, আফ্রিদ হোসেন। একটু তো লজ্জা কর, বউ কাঁদবে বলে আদর করবি না? ছি ছি। এই কথাটা মার্কও জানতে পারলে নিশ্চয়ই মুখের ওপর হাসবে। আফ্রিদ নিজেকে কিছুক্ষণ ধিক্কার জানালো, অতঃপর সেও রুম থেকে বেরিয়ে গেল। বাংলাদেশ, হলরুম 1। বিশাল রিসার্চ সেন্টারের ভবনে টপ ফ্লোর যেন অদৃশ্য অন্ধকারে মোড়ানো ছিল। লিফটের দরজা খুলতেই লম্বা করিডর জুড়ে শূন্য নীরবতা। কেবলমাত্র বুটের চাপা শব্দ প্রতিধ্বনির মতো বেজে উঠছিল চারপাশে। ভারী অস্ত্র হাতে গার্ডদের মুখে ছিল না কোনো অভিব্যক্তি, যেন তারা মানুষ নয়, কোনো যান্ত্রিক ছায়া। দুজন সায়েন্টিস্ট মিস্টার আলবার্ট এবং মিস্টার কামাল আঁকড়ে ধরে গার্ডরা নিয়ে গেল কাচের ঘেরা বিশাল কেবিনের সামনে। দরজা খুলতেই শীতের হিমাল বাতাস যেন ভেতরে লুকিয়ে থাকা ভয়ের গন্ধ ছড়িয়ে দিল। চোখের পলক স্থির হয়ে গেল বিজ্ঞানীদের দৃষ্টি। সামনে চেয়ারে বসে আছে আগন্তুক, একই পোশাকে, একই অচেনা সেই লোক। মাথা থেকে মুখ পুরোপুরি ঢাকা, সেই মুখচ্ছবি দেখা যায় না, অথচ তার নিঃশব্দ উপস্থিতি কাঁপিয়ে দিচ্ছিল পরিবেশ। কেবিনের প্রতিটি কোণা থেকে যেন শীতল চাপা অন্ধকার বেরিয়ে এসে তাদের বুকের ভেতর ঢুকে পড়েছে। আগন্তুক একটি শব্দ উচ্চারণ করলো না, শুধু নিথর হয়ে বসে থাকলো। তবুও মনে হচ্ছিল তার অদৃশ্য দৃষ্টি দুজনের মনের গভীরে ভেদ করে যাচ্ছে, যেন কোনো নিষ্ঠুর পরীক্ষার আগে শিকারদের পর্যবেক্ষণ করছে। বিজ্ঞানীদের শরীরে কাঁপুনি বয়ে গেল, হাত পা অবশ হয়ে এলো, কেবল বুকের ভেতর তীব্র শ্বাস আর আতঙ্কের বজ্রঘাত। এই নীরবে বসে থাকা ছায়াটাই যেন পুরো টপ ফ্লোরকে রক্তহীন, মৃত শীতল মরুভূমিতে পরিণত করে ফেলেছে। জেন্টালম্যান, তোমাদের কাজ শেষ, তাই? ভারিকি কণ্ঠে কথাটা অর্ধ মাঝেই থেমে গেল। মিস্টার কামাল ভয়ার্ত কণ্ঠে বলে ওঠেন, এবার তো আমাদের যাওয়ার পালা। হেসে ফেলল আগন্তুক। তার ভয়ানক হাসিমাখা কেবিনে কাচের দেয়াল ভারী হয়ে বারংবার কর্ণস্পর্শ করছে। যাওয়ার কথা এ জন্মে আর নয় সায়েন্টিস্ট। তোমাদের কাজ একটু একটু করে যেভাবে আগাচ্ছিলে, আমরাও ঠিক তেমন করে একটু একটু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলে। এখন পুরোপুরি মৃত্যুর মুখে চলে এসেছো। মিস্টার আলবার্ট আর নিজেকে শান্ত রাখতে পারলেন না, তীব্র ক্ষোভ নিয়ে বললেন, কিন্তু তুমি বলেছিলে আমাদের কাজ শেষ হলে মুক্তি। শুধু আমাদের নয়, বাকি সবাইকে ছেড়ে দেবে। আবারও হেসে উঠল আগন্তুক, কিছুটা ব্যঙ্গ করে বলল, মিস্টার আলবার্ট বাংলা বলছে? দ্যাটস গ্রেট, আই লাইক ইট। চমকে উঠলেন মিস্টার আলবার্ট। মিস্টার কামাল অবাক নেত্রে ওনাকেই দেখছেন। মিস্টার আলবার্ট, আপনি বাঙালি? খানিকটা ইতস্তত বোধ করলেন মিস্টার আলবার্ট। আগন্তুক বসা থেকে উঠে দাঁড়ালো। তাদের দিকে ফিরতেই চোখ দুটো আটকে যায় সায়েন্টিস্টের। নিজেকে এমনভাবে আবৃত করে এসেছে যেন কাকপক্ষীতেও তাকে টের না পায়। মিস্টার আলবার্ট, তুমি কি ভেবেছিলে আমি জানি না তুমি বাঙালি? ইউ স্টুপিড সায়েন্টিস্ট। মিস্টার আলবার্ট নিজেকে ধাতস্থ করলেন, সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বললেন, প্লিজ তুমি বাকি সবাইকে ছেড়ে দাও। তুমি কথা দিয়েছিলে। মাস্কের আড়ালের লোকটা হাসলো, নাকি রাগলো? আমি কাউকে কথা দেইনি, বলেছিলাম যদি কাজ না হয়
তবে তাদের কিছু না কিছু হবে, বাট আমি কথা দেইনি তোমাদের মুক্তি দেব। মিস্টার আলবার্ট আর শান্ত থাকতে পারলেন না, সর্বোচ্চ ক্ষোভ প্রকাশ করে চিৎকার করে উঠলেন, হাউ ডেয়ার ইউ! তুমি আমাদের মিথ্যা বলেছ এত বছর ধরে। আই উইল কিল ইউ! সাহসে একটা গুলি এসে বিঁধল বাহুতে। চিৎকার করে মিস্টার কামাল ওনাকে চেপে ধরলেন। মিস্টার আলবার্ট কি করলেন এটা? আগন্তুক নিরুত্তর। গোলাম মোস্তফার উদ্দেশ্যে বললেন, নিয়ে যাও ওদের, আর হ্যাঁ, বন্দি করে দাও সেলে। ওকে বস। গোলাম মোস্তফা আর মন্টু দাস দুজনেই টেনে ধরল মিস্টার আলবার্টকে। চিৎকার করে উঠল মিস্টার কামাল, প্লিজ ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও। গার্ডগুলো মিস্টার কামালকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে লাগলো, সাথে মিস্টার আলবার্টকে। আগন্তুক নির্বিকার দৃষ্টিতে আবারও গিয়ে নিজের চেয়ারে বসলো। টেবিলের ওপর থেকে মার্বেল বলটা নিয়ে নিল, হাতে মুষ্টিবদ্ধ করে চেপে ধরে। আফরিদ এয়ারপোর্ট থেকে কোথাও একটা গিয়েছিল, এদিকে ন্যান্সিকে পাঠিয়ে দিয়েছে এহসান মঞ্জিলের উদ্দেশ্যে। যখন আফরিদ ফিরল তখন ন্যান্সি গভীর ঘুমে ডুবে আছে। রুমের নরম অন্ধকার ভেদ করে যখন আফরিদ প্রবেশ করল, প্রথমেই তার দৃষ্টি আটকে গেল বিছানার ওপর নিথর ফুলের মতো ঘুমিয়ে থাকা রমণীর মুখে। মুহূর্তেই চোখের কোণে ঢিলে হয়ে এলো তার এক অদ্ভুত প্রশান্তি, বুকের গভীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল, যেন সারাদিনের সব ক্লান্তি ভিজে কাপড়ের মতো গলে নেমে গেল সেই নিষ্পাপ নিরাভরণ মুখটা দেখতেই। কিন্তু শান্তির ছায়া বেশিক্ষণ টিকল না। পরক্ষণে আফরিদ ভ্রু হালকা কুঁচকে উঠল। এই ঠান্ডা, এই এসির মাত্রা এতটা নামিয়ে রেখেছে, পুরো রুমটা যেন বরফে মোড়া। রুমে ঢুকতে আফরিদ ধীরে ধীরে দরজার পাসওয়ার্ড লক করে দিল। নিরাপত্তার ক্ষুদ্র শব্দটুকু যেন ঘুমন্ত রমণীর নিঃশ্বাসে মিশে গেল। ওদিকে সে কমফোর্টারে নিজেকে জড়িয়ে শিশুর মতো নিশ্চিন্তে ঘুমে আচ্ছন্ন। স্যুটের বোতাম খুলতে খুলতে আফরিদের দৃষ্টি আবার ফিরে গেল রমণীর দিকে। ঠোঁটের কোণে অজান্তে এক চেনা হাসি ফুটে উঠল। সেই নরম অধিকারবোধে ভরা হাসিটা যেন পৃথিবীর আর কারো জন্য নয়, শুধু তার জন্যই বরাদ্দ। অবশেষে টাওয়াল তুলে নিয়ে সে ধীর পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। দীর্ঘ শহরের পর যখন ফিরে এলো তখন ঘরটা ঠান্ডা, নিস্তব্ধ, আর সে যেন আরও কিছুটা নরম হয়ে গেছে ভিতরে। আলমারি খুলে ট্রাউজার আর সাদা একটা টি শার্ট পরে নিল ধীরে ধীরে, যেন ঘুমন্ত মানুষটার স্বপ্নের স্নিগ্ধতা নষ্ট না হয়। অবশেষে এসির পাওয়ার বাড়িয়ে দিল আফরিদ। হালকা বিরক্তিকর স্বরে ফিসফিস করে উঠল, এই আদরে বউটাকে কি আর মনে থাকবে কিছু? ঠান্ডায় জমে যাবে। তবু এসি নামিয়ে রেখে দিব্যি ঘুমাচ্ছে। সে অসুস্থ হলে বুকে যে তার ব্যথা হবে সে খেয়াল রাখে। নগ্ন পায়ে ধীরে এগিয়ে এসে বিছানায় উঠতেই কমফোর্টারের নরম ভাঁজ জায়গা করে নিল সে। ঠান্ডা দুহাত যখন ন্যান্সির উষ্ণ উদর ছুঁয়ে গেল, ঘুমে ডোবা শরীর কেঁপে উঠল হালকা শিহরণে। ঘুম জড়ানো নিভু নিভু কণ্ঠে ন্যান্সির অস্পষ্টকারে বলে উঠল, সরেন, ঘুমাতে দিন। আফরিদ কোনো জবাব না দিয়ে আরও কাছে সরে এলো, যেন ওই ঘুমন্ত শরীরের পাশে নিজের অস্তিত্বটুকু গলিয়ে দিতে চায়। ন্যান্সি বুঝলো এই মানুষটা নড়বে না। বিরক্তিতে ঠোঁট ফুলিয়ে বলল, ইস, এত বড় বিছানায় তবুও কেন এমন করেন? সরেন তো। সরল না আফরিদ, বরং তার বুকের কাছাকাছি মুখটা এনে ফিসফিস করে বলল, ইউ নো বান্দি, তোকে দেখলে আদর করতে ইচ্ছে করে। এই কথাটাই ন্যান্সির রাগ বাড়িয়ে দিল। সে হঠাৎ ধাক্কা দিয়ে উঠে বসলো। রাগে চোখ দুটো লালচে হয়ে উঠল। আর আফরিদ নিচ থেকে তাকিয়ে শুধু দুষ্টু হাসি তাই ফুটিয়ে তুলে ঠোঁটে। ঘুম জড়ানো সেই আদরে মুখটা দেখে ওর মনে হলো এখনই যদি জোরে একটা চুমু খেয়ে ফেলে, একদম অশ্লীল চুমু। কিন্তু ন্যান্সি তার কাছে আর থাকতে রাজি নয়। এক মুহূর্তে বেড ছেড়ে নেমে গেল নিচে। কার্পেটের ওপর তুষক বিছিয়ে নিল মন খারাপ করা অভিমানী ভঙ্গিতে। আফরিদের দিক থেকে এক ঝটকায় পুরো কম্ফোর্টারটা কেড়ে নিল, আর সঙ্গে সঙ্গে নিজের বালিশটাও। ন্যান্সি তোষকের ওপর গায়ে এলিয়ে দিতে না দিতেই পাশে এসে নিঃশব্দে শুয়ে পড়ল আফরিদ। সে কি ছাড়বে তার বউকে? বউ বিছানায় ফাঁকা পড়ে আছে, তবুও দুজনে যেন অভিমান ভরা কাছে থাকা ছাড়া আর কিছু জানে না। এই ফ্লোরে একই কম্পিউটারের তলে আগের মতোই কোমর জড়িয়ে ধরল আফরিদ। তার সদ্য শাওয়ার নিয়ে আসা ঠান্ডা হাত দুটো ছুঁয়েছে ন্যান্সিকে। ন্যান্সির নিঃশ্বাস হালকা কেঁপে উঠল। ঘুমে ডোবা চোখ দুটি যেন কিছুই না দেখে শুধু অনুভব করছে। ন্যান্সি ঘুম চড়ানো কণ্ঠে ফিসফিস করল, আপনি অসভ্য, সবসময় এমন করেন। আফরিদ তার কাঁধে মুখ গুজে গভীর নিঃশ্বাস টেনে নিল। মখমলের মতো কোমল কণ্ঠে বলল, মিঠা, শুধু মিঠা ঘ্রাণ।
ন্যান্সি খুব করে চোখ খুলতে চাইল, খুলল না। শরীরটা ঘুরিয়ে একটু আড়ষ্ট ভঙ্গিতে শুয়ে থাকলো কেবলই। ততক্ষণে আফ্রিদ আলতো করে তার পায়ের পা জড়িয়ে নিল। শরীরে উষ্ণতা নরম ঢেউয়ের মতো ছড়িয়ে গেল মেয়েটার ভেতর। দুজনে খুব কাছাকাছি। উদরে স্পর্শ করা মাত্রই রমণীর দেহে কেঁপে উঠল ক্ষীণ কম্পনে, কিন্তু প্রতিবাদ করার শক্তি নেই। ঘুম তাকে টেনে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে বারবার। আলগোছে আফ্রিদের হাতটা তুলে নিজের বুকের কাছ থেকে টেনে রাখলো, যেন ওই উষ্ণতা বাঁচিয়ে রাখতে চায়। পিঠ দিয়ে শুয়ে থাকা ন্যান্সিকে পিছন থেকে জড়িয়ে রাখলো আফ্রিদ। তার হাত রমণীর কোমল বক্ষভাগ স্পর্শ করতেই আফ্রিদের নিঃশ্বাস এলোমেলো হয়ে গেল। দুর্বল হলো পুরুষালী মন। থেমে থেমে সে ফিসফিস করে জিজ্ঞেস করলো, তোর কি মনে হয় আমাদের সম্পর্কটা আরেকটু এগোনো উচিত? ন্যান্সি চোখের পাতা ভারী রেখেই বলল, যেমন? আফ্রিদ কণ্ঠ গাঢ় হলো। আমি তোর কি হাজব্যান্ড? তুই আমার কি ওয়াইফ? দ্বিধাহীন ছোট ঘুমে ভেজা কণ্ঠ। আফ্রিদ মৃদু হাসল, একটা উষ্ণ আবদ্ধ করা হাসি। আফ্রিদ অত্যন্ত ধীরস্বরে বলল, তাহলে আমাদের একটু অন্যরকম সম্পর্ক হওয়া উচিত, একটু দুষ্টুমি মেশানো। আমার তোকে মারাত্মক আদর করতে ইচ্ছে করে। ন্যান্সি ঘুমের মধ্যে হেসেও ফেলল। সেই ক্ষণে আফ্রিদ ঝুঁকে তার কানের পাতায় আলতো কামড় বসালো। ন্যান্সি অস্ফুট স্বরে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ল। আফ্রিদ বড়সড় ঢোক গিলে একটা ফিসফিস করলো, জ্বালিয়ে দিচ্ছিস, এবারে সার্কাস হয়ে যাচ্ছি, আমাকে কাছে আসতে দিবি না? এবার ন্যান্সি ধীরে ঘুরে তার মুখোমুখি হলো, ঘুরে আফ্রিদের দিকে শোয়। দু চোখ বন্ধ, তবুও মুখখানা আফ্রিদের বুকে গুজে দেয়। আফ্রিদ কিশ্চিত কাঁপল। তার মতো শক্তপোক্ত দেহের লোকটা কেঁপে উঠল। ন্যান্সি ঘুম কাতুরে গলায় বলল, কাছে এলে কী হবে বলেন? আফ্রিদ ঠোঁট নামিয়ে ন্যান্সির মুখটা দেখে ঠোঁট জোড়া ভিজিয়ে নিল। তখন আমি অভদ্র হব, তোর সব অভিযোগ সত্য প্রমাণ করব, খুব খারাপ হব, একটু একটু কাঁদাবো, ব্যথা দেব, আবার আমি সারিয়ে দেব। ন্যান্সি লম্বা নিঃশ্বাস ছাড়ল, মুখটা জোরপূর্বক কমফোর্টার দ্বারা ঢেকে ফেলল। দেব কাছে আসতে, এখন ঘুমান। এক মুহূর্তের মধ্যে আবার গভীর নিদ্রায় তলিয়ে গেল ন্যান্সি। আর আফ্রিদ তাকে আগলে ধরে শুয়ে রইল। মনে মনে কেবল ভাবল, এই মেয়েটাকে নিয়ে এত আদর, এত টান, এত আকুলতা। আচ্ছা, কবে কাছে যাবে আর কবে বংশধর আসবে তার? ওই শালির ঘরের মায়া, উঠ এক্ষুনি। কবে আসবো কাছে? হ্যাঁ, যখন আমার বয়স 60 হবে তখন কাছে আসবো। আমার বংশধর কবে আসবে? হ্যাঁ, এত লেট হচ্ছে। ন্যান্সি ধরফড়িয়ে উঠে বসলো। এত জোরে চিৎকার করছে কেন পাগল লোক? কুত্তার বাচ্চা, তুই বিলাই মানুষ করবি? হ্যাঁ, তাহলে আমার বাচ্চা কখন মানুষ করবি? ন্যান্সির ক্রুদ্ধ নয়নে তাকালো আফ্রিদের মুখ পানে। বেয়াদব লোক, তাকে ঘুমাতেই দিচ্ছে না। খাকিয়ে উঠল ন্যান্সি, নষ্ট পুরুষ, সমস্যা কি? হ্যাঁ, এত পাগল হচ্ছেন কেন? এক্ষুনি বুড়ো হয়ে যাচ্ছেন নাকি? আফ্রিদ ভ্রু বাঁকালো। আই এম অলরেডি 31 ইয়ার্স ওল্ড। আফ্রিদের কথায় চোয়াল ঝুলে এলো ন্যান্সির। ছোটোখাটো বজ্রপাত হলো মস্তকের উপর থেকে। 31 বছর? মানে আফ্রিদি হোসেন 31 বছরের? ন্যান্সি আহাম্মক বনে গেল। ফ্যাল করে তাকিয়ে আছে আফ্রিদের দিকে অবিশ্বাস্য নয়নে। তার বয়স তো মাত্র 19। এই ছোট্ট জীবনে অনেক সাফার করতে হয়েছে। পড়াশোনা সব কিছু ছেড়ে বেকারিতে চাকরি করেছে। এই লোকটা তো তার আঙ্কেলের বয়সী, কিন্তু স্বামী হলো কেমনে? হিসেব মিলাতে পারছে না সে। এই, আপনি কি সত্যি বলছেন? আফ্রিদ ভাবলেশীনভাবে শুয়ে পড়ল। ন্যান্সি মাথা চুলকাচ্ছে। এখন তো আর ঘুম আসবে না তার। এটা কি হলো? শেষমেশ একটা বুড়ো লোকের সাথে বিয়ে হলো। ন্যান্সি কি হলো কে জানে, ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। আফ্রিদ হতবিম্বল। কাঁদছিস কেন? ন্যান্সি আগ্নেয়গিরির লাভার ন্যায় জ্বলে উঠছে। আপনি বুড়ো, এই বয়সে মেয়ে পাবেন না বলে আমাকে জোরপূর্বক বিয়ে করেছেন? ছি! দৃষ্টি সূচালো হলো আফ্রিদের। চিরবিরিয়ে উঠল সে। অ্যাঞ্জেলিনা! আম্মা! নাজমা মহিলা আজকেও নিজের ছেলের কবরের পাশে বসে আছেন। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা এই মা নিজের ছোট ছেলের মৃত্যু কিছুতেই মানতে পারছে না। কবরের পাশে এসে হাজির হয়েছে এক যুবক, যাকে দেখে নিজেকে গুটিয়ে নিয়েছে নাজমা। এই যাও এখান থেকে, দেখছো না আমার পোলা ঘুমাইতেছে? সেই অন্ধকার ছিঁড়ে বেরিয়ে আসা যুবক নিজের মায়ের এমনতর অবস্থা মেনে নিতে পারছে না। হাত টেনে ধরল তার। আম্মা, আমি তোমার বড় পোলা। তুমি দেখো আমারে, চিনতে পারছো না? নাজমা মহিলা ঠেলে সরিয়ে দিলেন সেই অচেনা যুবককে। প্রলাপ করতে লাগলো, না, ওই যে আমার পোলা ঘুমাইতেছে, যাও তো এখান থেকে। হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো তার।
আজকে যাদের জন্য তার ভাই মারা গেছে, যাদের জন্য আজ তার মা পাগল হয়েছে, তাদের ছাড়বে না সে, মেরে ফেলবে, ধ্বংস করবে সব কিছু। পুরো রাত ঘুম হয়নি ন্যান্সির, এই ভেবে যে আফ্রিদি হোসেন বুড়ো, তাকে বুড়ো লোক বিয়ে করে নিয়েছে। কিন্তু আশ্চর্য, তারপরে এতটা ফিট কীভাবে? ও হ্যাঁ, সে তো আবার ওয়ার্কআউট করা জানোয়ার, ফিট তো থাকবেই। সকাল সকাল উঠে ন্যান্সি শাওয়ার নিয়েছে, চুলগুলো ভেজা, ছেড়ে দেওয়া আছে। কাল বাংলাদেশে এসে পৌঁছেছে ন্যান্সি, আফ্রিদ এবং ঈশান। ন্যান্সি এখনও বুঝে উঠতে পারল না কেন তারা থাইল্যান্ডে গিয়েছিল আর ফিরেই বা এলো কেন। এমন নয়, আফ্রিদ তাকে নিয়ে ঘুরতে গিয়েছিল। ন্যান্সির মস্তিষ্কে এখনও ভেবে চলেছে সেই কয়েক ঘন্টার কথা। আফ্রিদ কোথায় ছিল সেই কয়েক ঘন্টা? ভাবতে ভাবতে নিচে ড্রয়িং রুমে এলো ন্যান্সি। নিচে আসতেই দেখতে পেল সাব্বির এবং নীলাদ্রি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে। আশ্চর্যের বিষয়, ওরা একই ধরনের শার্ট পরেছে। পিছু ঘুরে দাঁড়ালে বোঝাই যাবে না কে কোনটা। ওদের হাইটও প্রায় সেম। গুড মর্নিং ভাবি। সাব্বিরের হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর ভেসে এলো শুভেচ্ছার বার্তা। ন্যান্সি মৃদু হাসার চেষ্টা করে বলল, গুড মর্নিং। মাঝপথে নীলাদ্রি বলে ওঠে, তারপর থাইল্যান্ডের ট্রিপ কেমন হলো ভাবি? ন্যান্সি ধীর কণ্ঠে বলল, ক্ষীণ কণ্ঠে বলল, ভালো। সাব্বির ঘাড় বাঁকালো। নীলাদ্রি ভ্রুকুচকে বলল, বলেছিলাম যে তাহলে পালালেন কেন ভাবি? বলছিলাম যে তাহলে পালালেন কেন ভাবি? ন্যান্সি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কড়া কথা শুনিয়ে দিতে ইচ্ছে করলো, কিন্তু চুপ থাকলো ন্যান্সি। নীলাদ্রি যে তাকে খোঁচা দিচ্ছে তা বুঝতে বাকি নেই। ওই যে প্রথম দিনেই পালিয়েছিল, 10 ঘন্টা ঘুমিয়েছিল জানোয়ারকে। সেদিনের কথা মনে আসতে গায়ে কাটা দিয়ে উঠল। গুড মর্নিং মাতারি। কানের কাছে শব্দটা আচানক ভারী থেকে হকচকিয়ে সরতে গিয়ে হোঁচট খেল ন্যান্সি। পড়তে নিলেই বাহু টেনে ধরে আফ্রিদি হোসেন। ন্যান্সি ভেজা চুলগুলো হাত ভিজিয়ে দিল আফ্রিদের। উফ মেরি বান্দি, এমনি চমকালে হবে? পরে মরে যাবি তো। ন্যান্সি নিজেকে খানিকটা ধাতস্থ করে বলল, ভূতের মতো এভাবে কেন এসে পিছনে দাঁড়ান? একগাল হাসলো আফ্রিদ। তার হাসি এসে বুকে বিঁধে ন্যান্সির। তারপর বল, সকাল সকাল কে তোর সর্বনাশ করে দিল যে শাওয়ার নিতে হয়েছে? চোখ পাকিয়ে তাকালো ন্যান্সি। আফ্রিদ ফিসফিসিয়ে বলল, এভাবে সকালে শাওয়ার নিবি? জানলে অবশ্যই শাওয়ার নেওয়ার রিজন দিতাম। ন্যান্সি তপ্ত নিঃশ্বাস ছাড়ল। খবিস লোক একটা। পাশ কাটিয়ে নিচে নেমে এলো ন্যান্সি। আফ্রিদ নিজেও নিচে এসেছে। কল্পনা কফি নিয়ে এলো সবার জন্য। বিরক্ত হলো কফি দেখে আফ্রিদ। বড় বিতৃষ্ণা নিয়ে বলল, কি কল্পনা, কফি? ইস, এই বউ দূরে দাঁড়িয়ে আছো কেন? যাও স্বামীর জন্য গ্রিন টি নিয়ে এসো। আফ্রিদের কথায় ভ্রুক্ষেপ নেই ন্যান্সির। দাঁত কটমট করে তাকালো আফ্রিদ। এমন তাকানোতে হতাশ হলো ন্যান্সি। চুপচাপ কিচেনে গিয়ে তার জন্য গ্রিন টি বানিয়ে ফেলল। আশ্চর্য ব্যাপার, ড্রয়িং রুমে এসে দেখে আফ্রিদ নেই। উনি কোথায় আপু? সম্পর্কের দিক থেকে ছোট হলেও বয়সে বড়, তাই তাকে আপু বলে সম্বোধন করতে পছন্দ করে ন্যান্সি। কল্পনা মৃদুস্বরে বলল, ভাইয়া রুমে চলে গেছেন। ন্যান্সি বিতৃষ্ণা নিয়ে ওপরের দিকে যেতে লাগলো। না, আজকে বলতেই হবে আফ্রিদকে। সে দেখা করতে চায় পালিত মা বাবার সাথে। তারা কোথায় আছে, কি করছে কিছু জানে না ন্যান্সি। আশ্চর্যজনকভাবে বিষয়টা তারা একটিবার কেন খোঁজ করলো না ন্যান্সির? হতেও পারে খোঁজ করেছে, কিন্তু আফ্রিদ তা জানতে দেয়নি। ভাবতে ভাবতে রুমের কাছে এগিয়ে এলো ন্যান্সি। শিথিল হৃদয় কুঞ্চিত করে নিল। এই যে একটা হুইস্কির বোতল নিয়ে খাচ্ছে আফ্রিদ। শুধু হুইস্কি নয়, অপর হাতে একটা সিগারেট রয়েছে। এই যে মিস্টার এহসান, আপনার টি। আফ্রিদ হুইস্কির বোতল রেখে দিল, সিগারেট নিভিয়ে দিল, অতঃপর কাপটা নিয়ে নিল, চমৎকারভাবে চুমু বসালো। ন্যান্সি উসখুস করছে কিছু একটা বলবে বলে। আফ্রিদ মাঝখান থেকে বলে ওঠে, আহা জানকি বাচ্চা, কি দারুণ গ্রিন টি খাওয়ালে। এই খুশিতে তুমি যা চাইবে তাই পাবে। এই সুযোগে আফ্রিদ একটু নাকানি চোবানি খাওয়ানোর ইচ্ছে করলো ন্যান্সির। টুক করে গিয়ে কলম খাতা নিয়ে কিছু একটা লিখে আবার ফিরে এলো। আদেশস্বরূপ বলল, আপাতত এইগুলো চাই আমার। অসহায় মুখ করে বাচ্চাদের মতো ঠোঁট উল্টায় আফ্রিদ। ফোঁস করতে করতে বলল, নিষ্ঠুর মাতারি, জিনিসপত্র চাইলো, তবু আমার স্পেশাল ডিএনএ চাইলো না। তার মুখ কুচকে এলো ন্যান্সির। নাক মুখ কুচকে এলো ন্যান্সির। বেহায়া পুরুষ, এর আগে দেখেনি সে। আফ্রিদ দৃষ্টি সরিয়ে কাগজটার দিকে তাকালো। চক্ষুদয় ক্ষীণ হলো। ভারী কি কণ্ঠে বলে ওঠে, ছি অ্যাঞ্জেলিনা, তুই বহু চালাক মাইরি।
ভিমডি খেলো ন্যান্সি। বৃষ্টি হয়ে এলে সুসালো। কি এমন লিখেছে যে যেটা দেখে এই নষ্ট পুরুষ এরকম উগ্র আচরণ করছে? কি হয়েছে বান্দির বাচ্চা? আমি কাছে আসলেই দূরে যাওয়ার ফন্দি করিস, আর এখন কি না ক্লোজ আপ আনতে বলছিস? ওষ্ঠব জোড়া ফাঁক হয়ে এলো রমণীর। দ্বিধায় পড়ে গেল সে। কি বলল এই নষ্ট পুরুষ? আফ্রিদ রুষ্টকণ্ঠে বলল, তুই কি ভাবিস আমি বুঝি না? ক্লোজ আপ দিয়ে দাঁত ব্রাশ করে বলবি, কাছে এসো, কাছে এসো, কাছে এসো না। আহা, মাথাটা কেমন ভনভন করছে ন্যান্সির। এই বুঝি জ্ঞান হারাবে। নরম কবুতরি পেলবখানা লুটিয়ে পড়ল ফ্লোরে। উফ, মাথাটা ধরিয়ে দিলেন। যান এখান থেকে, সারাদিন বাজে কথা বলবে। আফ্রিদ দুষ্টুভঙ্গিতে বলল, ইস, এক কাজ করব, দুটো ক্লোজ আপ নিয়ে আসবো। একটা দিয়ে দাঁত ব্রাশ করবি তুই, আরেকটা দিয়ে আমি করব। এরপর দুজন মিলে একসাথে বলবো, কাছে এসো, কাছে এসো। ন্যান্সি আর নিতে পারছে না। তর্জনী তুলে ধমকানোর সহিত আওড়ালো, বেরোবেন আপনি নাকি মার খাবেন? আফ্রিদ ভ্রু কুঁচকে নিল। প্রচুর হাসি পাচ্ছে তার। এই মেয়ে বলে কি তাকে মারবে? ঠিক আছে, মাফিয়া বইয়ের হাতে মার খাবে। আমার ডায়লগ আমাকেই রিটার্ন। নাইস। বেরিয়ে গেল রুম থেকে। আফ্রিদ বেরিয়ে যেতেই কপাল চাপড়াতে রাখলো ন্যান্সি। কি যেন বলতে চেয়েছিল সে, কিন্তু বেয়াদব পুরুষের চক্করে সব ভুলে বসেছে। সন্ধ্যার দিকে ফিরে এসেছে আফ্রিদ। আজকে তার একটা বোর্ড মিটিং ছিল, সেটাও ট্রলারে নিয়ে। আর সবজির বস্তার অস্ত্রগুলো চালান করতে হবে তাকে। ছোট থেকে বড় সব ধরনের ডিল রয়েছে তার। আশ্চর্যের কথা, আজকে মিস্টার অ্যালেক্সের এক্সক্লুসিভ ডিল নাকি ক্যান্সেল করে দিয়েছে মাফিয়া কিং। অথচ এই ডিলটা পাওয়ার জন্য কত হাপিত্তেশ করছে নীলাদ্রি। ঈশান কিশ্চিত বিস্ময় নিয়ে প্রশ্ন করল, বস আপনি ডিলটা ক্যান্সেল করলেন, এটা কি ঠিক হলো? আফ্রিদ কাউকে কৈফিয়ত দিতে পছন্দ করে না, একমাত্র অ্যাঞ্জেলিনা ছাড়া। তবুও ঈশানের উদ্দেশ্যে বলল, পরে জানতে পারবি। ঈশান আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। আফ্রিদ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ঈশানের উদ্দেশ্যে বলল, যা গিয়ে রেস্ট কর, তোর প্রয়োজন আছে। ঈশান এক মুহূর্ত অপেক্ষা করল না।